যখন কোনো হায়ারিং অফ পার্সনস কন্ট্রাক্ট করা হবে তখন সেপারেট কন্ট্রাক্টের উপর ভিত্তি করে করা যাবে। তো আমরা এই প্লেজের মধ্যে আরো পড়েছি যে এখানে এমপ্লয়ি কাজ করার পরে তার পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে যদি কোনো অনিশ্চয়তা ফিল করেন, বা এমপ্লয়ার যদি সার্ভিসটা ম্যানেজ করার পরে এমপ্লয়ি হ্যাঁ, এমপ্লয়ি যদি ওই সার্ভিসটা গ্রহণ না করেন বা সার্ভিসটা যদি না দেন, সেক্ষেত্রে মানে এমপ্লয়ারের কাছ থেকে এমপ্লয়ি একটা সুনির্দিষ্ট অ্যামাউন্ট সিকিউরিটি ডিপোজিট হিসাবে ডিমান্ড করতে পারবে। এই সিকিউরিটি ডিপোজিটের মূল উদ্দেশ্য হচ্ছে এমপ্লয়ের কাছ থেকে এমপ্লয়ার যদি পরবর্তীতে সার্ভিসটা না নেন, সেই ক্ষেত্রে তার একটা সম্ভাব্য ক্ষতির একটা ঝুঁকি আছে, এই ঝুঁকিকে মিনিমাইজ করার জন্য। আমি একটু আধা মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছে। একটু সরি, আমি একটু সময় নিতে হয়েছে। তো এখানে হামির জিদ্দিয়ার বিষয়টা বলা হয়েছে যে হামির জিদ্দিয়া নেওয়া এটাও শরিয়াতে পারমিজিবল, এমপ্লয়ারের কাছ থেকে নিতে পারবেন। তবে কমিটমেন্ট ফুলফিল করার পরে এই হামির জিদ্দিয়ার টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। এই হামির জিদ্দিয়া থেকে এমপ্লয়ি কোনো টাকা কেটে রাখতে পারবেন না। যদি এমপ্লয়ার তার কমিটমেন্ট ভঙ্গ করার কারণে তার কোনো ক্ষতি হয়, সেই অ্যাকচুয়াল ক্ষতি পরিমাণ টাকা কাটার তার সুযোগ আছে, এর অতিরিক্ত কোনো কিছু কাটার তার সুযোগ নেই। আর এই টাকাটা এমপ্লয়ারের, যে টাকাটা তিনি এমপ্লয়ারের কাছ থেকে নিবেন হামির জিদ্দিয়া হিসাবে, এটা একেবারে জাস্ট আমানত হিসাবে থাকতে পারবে এমপ্লয়ের কাছে। আবার ইনভেস্টমেন্ট ট্রাস্ট হিসাবেও থাকতে পারবে। ইনভেস্টমেন্ট ট্রাস্ট হিসাবে যদি থাকে তখন এমপ্লয়ি এই টাকাটা মুদারাবা বা ইনভেস্টমেন্ট এজেন্সির ভিত্তিতে বিনিয়োগ করার সুযোগ পাবে। আর যদি শুধু আমানা হিসাবে থাকে সেই ক্ষেত্রে এটা আর ডিসপোজ করার কোনো অধিকার থাকবে না। আর আরেকটা অপশন ছিল যে কারেন্ট অ্যাকাউন্টে টাকাটা রেখে কারেন্ট অ্যাকাউন্টটা ফ্রিজ করে রাখা সমপরিমাণ টাকা। আমরা হায়ারিং অফ পার্সনস কন্ট্রাক্ট কনক্লুশন সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো পড়েছি। যে হায়ারিং অফ পার্সনস কন্ট্রাক্ট ভার্বালিও হতে পারে, রিটেনও হতে পারে, অথবা মডার্ন মিনস অফ কমিউনিকেশনের যে কোনো এই পদ্ধতির মাধ্যমে এটা হতে পারে। এবং এই ক্ষেত্রে হায়ারিং অফ পার্সনস এই বিষয়টা বোঝায় এরকম যে কোনো শব্দ, যে কোনো বাক্য ইউজ করে এই কন্ট্রাক্টটা। হায়ারিং অফ পার্সনস কন্ট্রাক্ট যারা করবেন এমপ্লয়ি এবং এমপ্লয়ার দুই পক্ষকে লিগালি কম্পিটেন্ট হতে হবে। যদি লিগালি কম্পিটেন্ট না হয় তাহলে এগ্রিমেন্টটা করতে পারবে না। আমরা দুই ধরনের এমপ্লয়মেন্ট পড়েছি গতকাল, প্রাইভেট এমপ্লয়ি এবং শেয়ার্ড এমপ্লয়ি। প্রাইভেট এমপ্লয়ির ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন ছিল যে কোনো প্রাইভেট এমপ্লয়ি কারোর সাথে চুক্তিতে আবদ্ধ হওয়ার পরে ওই একই সময়ে অন্য কোনো কাজ সে করতে পারবে না, বা অন্য কারোর সাথে আর সেম টাইমে কোনো কাজের চুক্তি করার কোনো রাইট তার নাই। কিন্তু শেয়ার্ড এমপ্লয়ির ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। যে শেয়ার্ড এমপ্লয়ি যেহেতু কোনো সময়ের বিপরীতে চুক্তি করেন না, বাট উনি চুক্তি করেন কোনো একটা কাজের বিপরীতে, এবং তার উপর একটা অব্লিগেশন থাকে যদি কোনো টাইম ফ্রেম নির্ধারণ করা থাকে সেই টাইম ফ্রেমের মধ্যে কাজটা ডেলিভারি দেওয়া, সময় কনসিডারেবল হয় ততটুকু সময়ের মধ্যে তার কাজটা ডেলিভারি দেওয়া। প্রাইভেট এমপ্লয়ির ক্ষেত্রে যখন কন্ট্রাক্ট করা হবে তখন
কন্ট্রাক্টিং পিরিয়ড বিষয়টা এই এমপ্লয়িকে ইনফর্ম করতে হবে। তাকে সাধারণত কি 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 কাজ করতে হবে এই টার্মস অফ রেফারেন্স এটাও তাকে অবহিত করতে হবে। কিন্তু শেয়ার্ড এমপ্লয়ির ক্ষেত্রে হচ্ছে ভিন্ন। শেয়ার্ড এমপ্লয়ি তিনি যেহেতু কারো সাথে ধরা বাঁধা অবস্থায় নেই, সম্পূর্ণ স্বাধীন, সেজন্য তাকে কোন কাজটা করতে হবে এই কাজের বিষয়টা তাকে ইনফর্ম করতে হবে। কাজের ধরনটা কি এটা ইনফর্ম করতে হবে, স্পেসিফিকেশনটা ইনফর্ম করতে হবে, এবং টাইমের বিষয়টাও এখানে ইনক্লুড করা যায় যে কতটুকু সময়ের মধ্যে এই কাজটা কমপ্লিশন করে ডেলিভারি দিতে হবে, এই বিষয়টাও কন্ট্রাক্টের মধ্যে অ্যাড হইতে পারে। তো যদি নির্ধারিত সময় থাকে তাহলে তো ওই সময়ের মধ্যে সে ডেলিভারি দিবে, আর নির্ধারিত সময় না থাকলে কাস্টমারের প্র্যাকটিস অনুযায়ী মানে নর্মাল প্র্যাকটিস দ্বারা সময়টা নির্ধারিত হয়ে যাবে। মানে সময় চুক্তিতে না থাকলে অবারিত সময়ের কোনো সুযোগ তার নেই। আমরা পড়েছি গতকাল যে প্রাইভেট এমপ্লয়ি সাধারণত কোনো তার দ্বারা যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটার জন্য সে রেসপন্সিবল হয় না। আহ, আর যদি এই ক্ষয়ক্ষতিটা তার মিসকন্ডাক্ট, নেগলিজেন্স বা ব্রিচ অফ টার্মস এন্ড কন্ডিশনস এর কারণে হয়, সেই ক্ষেত্রে তার কাছ থেকে এটার জরিমানা আদায় করা যাবে। আদারওয়াইজ জরিমানা আদায় করার কোনো সুযোগ নেই। আর শেয়ার্ড এমপ্লয়ির ক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন, যেহেতু তার সাথে কাজের ব্যাপারে চুক্তি। তো এই কাজ করতে গিয়ে সে যদি অতিরিক্ত কোনো ক্ষতি করে ফেলে সেই ক্ষতির জন্য সে রেসপন্সিবল হবে। তবে ক্ষতিটা যদি ইনএভিটেবল ফ্যাক্টর দ্বারা হয়, এভিটেবল ফ্যাক্টর দ্বারা হয়, যেটা আসলে কোনোভাবেই তার দ্বারা এড়ানো সম্ভব ছিল না, এটা একটা অবশ্যম্ভাবী একটা বিষয় ছিল, সেক্ষেত্রে ওটা ভিন্ন। আদারওয়াইজ তাকে তার দ্বারা কোনো ক্ষতি হলে ক্ষতির এই ক্ষতিপূরণ তাকে দিতে হবে। তারপরে আমরা পড়েছি যে হায়ারিং অফ পার্সনস কন্ট্রাক্ট বাইন্ডিং কন্ট্রাক্ট, যেহেতু বাইন্ডিং কন্ট্রাক্ট, তো ইউনিল্যাটারালি এই কন্ট্রাক্ট কারো টার্মিনেশন করার সুযোগ নাই। তবে কিছু কিছু ক্ষেত্রে টার্মিনেট করা যায়, যেমন কোনো এক পক্ষ যদি কন্ট্রাক্টের টার্মস কন্ডিশন ব্রিচ করে, তাহলে যে ব্রিচ করলো অপর পক্ষ কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারবে। কোনো ইমার্জেন্সি কেস, যেমন কেউ ফিজিক্যালি একবারে আহ, মানে পার্মানেন্টলি ডিজেবল হয়ে গেল, সেক্ষেত্রে তো আর কোম্পানি বা প্রতিষ্ঠান এমপ্লয়ার তার সাথে তো আর এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট কন্টিনিউ করতে পারবে না। তখন তখন সেই সিচুয়েশনে তাকে টার্মিনেট করতেই হবে। অথবা এমন কোনো সিচুয়েশন তৈরি হলো যে সিচুয়েশনে কোনোভাবেই তার দ্বারা সম্ভব না এই কন্ট্রাক্ট কন্টিনিউ করা। মানে এই জাতীয় কন্টিনজেন্সি ছাড়া নর্মালি ইউনিলেটারালি কন্ট্রাক্ট টার্মিনেট করার অধিকার কারো নাই। প্রাইভেট এমপ্লয়ির ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা গতকাল পড়েছি যে প্রাইভেট এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে কন্ট্রাক্টটা কখন থেকে শুরু হবে এই বিষয়টাও কন্ট্রাক্টের মধ্যে স্পেসিফাই করা থাকবে। এবং যখন থেকে তার জয়েন করার কথা তখন থেকে সে জয়েন করবে। যদি সে জয়েন করতে বিলম্ব করে সেই ক্ষেত্রে যে কয়দিন বিলম্ব করবে এই কয়দিনে সে কোনো বেতন টেতন পাবে না। আর যদি এই সে বিলম্ব করে, বিলম্ব করার ক্ষেত্রে এটা অবশ্যই এখানে না অন্য জায়গায় হয়তো বলছেন, তো বিলম্ব করার ক্ষেত্রে এমপ্লয়ারের রাইট ক্রিয়েট হয়ে যায়, সে চাইলে তার সাথে কন্ট্রাক্টটা বাতিলও করে দিতে পারে, আবার চাইলে তার সাথে ফার্দার একটা পিরিয়ডের জন্য কন্ট্রাক্টও করতে পারে। আর এখানে আমরা ডেফার্ড হায়ারিং সম্পর্কে পড়েছিলাম। ডেফার্ড হায়ারিং হচ্ছে মূলত ফিউচার হায়ারিং, যেটা ইনস্ট্যান্ট শুরু হবে না। কন্ট্রাক্টে একটা সময় নির্ধারণ করা থাকবে, ওই নির্ধারিত সময় থেকে তার কন্ট্রাক্টিং পিরিয়ডটা বা হায়ারিং পিরিয়ডটা শুরু হবে। এই যে যেটা আমরা একটু আগে বলতেছিলাম যে প্রাইভেট এমপ্লয়ি যদি নির্ধারিত সময়ে কাজে জয়েন করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে সে আর কোনো অ্যামাউন্ট বা কোনো টাকা পয়সা সে পাবে না। আর সে যদি মানে কোনো রিজনেবল কারণ না থাকে এমনিতেই জয়েন করতে বিলম্ব করে, সেক্ষেত্রে এমপ্লয়ার তার কন্ট্রাক্টটা টার্মিনেটও করে দিতে পারেন। আবার কন্ট্রাক্ট টার্মিনেট না করে তার সাথে কম্পেনসেটরি একটা পিরিয়ড, অর্থাৎ যে কয়দিন সে দেরি করছে কন্ট্রাক্টিং পিরিয়ড শেষে সে কয়দিন কাজ করে দেওয়ার শর্তে কন্ট্রাক্টটা বহাল রাখতে পারে। শেয়ার্ড এমপ্লয়ি যদি নির্ধারিত সময়ের মধ্যে কাজ ডেলিভারি দিতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে
এমপ্লয়ার চাইলে তার সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করে দিতে পারেন, অথবা চাইলে তাকে আর একটু সময় বাড়ায় দিয়ে তার সাথে নতুন করে আবার একটা কন্ট্রাক্ট করতে পারেন। আরবনের বিষয়টা ছিল যে কোনো এমপ্লয়ের কাছ থেকে কোনো এমপ্লয়ার যখন সার্ভিস হায়ার করবে, তখন ওই এমপ্লয়ারের কাছ থেকে একটা আরবন দাবি করতে পারবে এমপ্লয়ি। এই আরবনটা পরবর্তীতে সে যদি তার দ্বারা নির্ধারিত কাজটা করায়, তাহলে পার্ট অফ পেমেন্ট হিসাবে বিবেচিত হবে। আর যদি কাজটা তাকে দেয়া না করায়, সেই ক্ষেত্রে এই আরবনটা এমপ্লয়ি সিজ করে নিয়ে যাবে। তবে এই ক্ষেত্রে শরিয়ার একটা রিকোয়েস্ট বা শরিয়ার একটা নির্দেশনা হচ্ছে যে তাকে দিয়ে কাজ না করানোর কারণে তার যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতি পরিমাণ টাকা আরবন থেকে কেটে বাকি টাকাটা ফেরত দিয়ে দেওয়া। এটা একটা রিকমেন্ডেশন এবং এখানে প্রিফারেবল বলা হয়েছে বা উত্তম বলা হয়েছে। আমরা সাবজেক্ট ম্যাটার বিষয়টা গতকাল পড়েছি। হায়ারিং কন্ট্রাক্টের সাবজেক্ট ম্যাটার হচ্ছে দুইটা, সার্ভিস বা ওয়ার্ক, এবং সেই ওয়ার্কের বিপরীতে যে পেমেন্টটা দেওয়া হবে সাবজেক্ট ম্যাটারের অন্তর্ভুক্ত। সার্ভিস রিলেটেড আলোচনা আমরা পড়েছি, সার্ভিসটা সুনির্দিষ্ট হবে এবং এটা সম- সম্পন্ন করার মতো একটা কাজ হবে। আবার এটা শরিয়াতেও পারমিজিবল হতে হবে। শরিয়া পারমিজিবল না হলেও সেই সার্ভিসটা দেয়া নেয়া কোনটাই করতে পারবে না। হায়ারিং অফ পারসনস কন্ট্রাক্টের ক্ষেত্রে কোনো একটা স্পেসিফিক কাজের উপর ভিত্তি করেও কন্ট্রাক্ট হতে পারবে, আবার শুধু সময়ের উপর ভিত্তি করেও কন্ট্রাক্ট করা যাবে। কাজ এবং সময় এই দুইটার উপর ভিত্তি করেও কন্ট্রাক্ট করা যাবে। কারণ কোনো এমপ্লয়ি যদি এই নির্ধারিত সময়ের মধ্যে, যে টোটাল সময়টা নির্ধারিত, এই সময়ের মধ্যে সে যদি টোটাল কাজটা করতে সক্ষম হয়, সেই ক্ষেত্রে টোটাল পেমেন্টটি সে পেয়ে যাবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সে যদি পার্শিয়াল কাজ কমপ্লিট করে, সেই ক্ষেত্রে অপশন হচ্ছে দুইটা। প্রথম অপশন হচ্ছে সে যেটুকু কাজ করেছে এই কাজটা যদি ইউজলেস হয়, তাহলে সে কোনো পেমেন্টই পাবে না। যে এই কাজ যদি এমপ্লয়ারের কোনো উপকারে না আসে, তাহলে সে কোনো ধরনের পেমেন্ট পাবে না। আর যদি উপকারে আসে, সে যেটুকু কাজ করেছে এইটুকু যদি এমপ্লয়ারের উপকারে আসে, সেই ক্ষেত্রে এই কাজের বিপরীতে সে একটা উজরাতুল মিছিল পাবে। অর্থাৎ নর্মালি এই কাজটা যদি সে এই হায়ারিং অফ পারসনস কন্ট্রাক্ট ছাড়া এমনিতেই করতো, সেই ক্ষেত্রে যে পরিমাণ পেমেন্ট সে পেত, অথবা এই কাজটা সে নিজে না করে অন্য কাউকে দিয়ে যদি করাতো, তাহলে ওই ব্যক্তিকে যে পরিমাণ পেমেন্ট দেয়া লাগতো, ওই পেমেন্ট সমপরিমাণ টাকা সে এমপ্লয়ারের কাছ থেকে পাবে। গত এখানে আমরা আরেকটা বিষয় পড়েছি গতকাল, যে কোনো পার্সনকে যদি বা ওই এর ক্ষেত্রে প্রাইভেট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো কাজের জন্য যদি কাউকে হায়ার করা হয়, সেই ক্ষেত্রে তাকে ওই কাজ বাদে অন্য কোনো কাজ তাকে দিয়ে করাইতে পারবে না। কারণ কোনো ব্যক্তি যদি তার নিজের সুনির্দিষ্ট কোনো কাজের জন্য চুক্তি করে, তাহলে ওই কাজটাই তাকে দিয়ে করাবে, অন্য কোনো কাজ সে করাইতে পারবে না। কিন্তু এমপ্লয়ি যদি অন্য কাজ করতে আহ, সে সম্মতি প্রকাশ করে, সেই ক্ষেত্রে আবার কোনো সমস্যা নেই। আবার যদি সুনির্দিষ্ট কোনো কাজের বিপরীতে চুক্তি না করে জেনারেলি চুক্তি করে, কোনো একটা কাজের বিপরীতে চুক্তি করে, হ্যাঁ, যে এরকম একটা কাজ তাকে করে দিতে হবে, সেই ক্ষেত্রে আইডেন্টিক্যাল যে কোনো কাজ ওই সময়ে তাকে দিয়ে করাতে পারবে, যদি কাজটা সুনির্দিষ্ট না হয়। যেমন যদি বলে যে এই বিল্ডিং এর কাজটা করে দিবা বা ওয়্যারিং এর কাজটা করে দিবা, সেই ক্ষেত্রে ওইটাই করাইতে হবে, অন্য কোনো কিছু করাইতে পারবে না। কিন্তু চুক্তিটা যদি যে এরকম হয় যে তুমি আগামীকাল আমার ওয়্যারিং এর কিছু কাজ আছে, এই কাজগুলি তুমি করে দিবা, সেক্ষেত্রে এমপ্লয়ার নিজের কাজও করাইতে পারবে। নিজের কাজ যদি ধরেন এরকম হলো যে সে ওয়্যারিং এর তো ইনস্ট্রুমেন্ট আছে, তার তার কিনা লাগবে, আরো অনেক কিছু আছে, তো ওইগুলো যদি তার ম্যানেজ অ্যারেঞ্জমেন্টে না থাকে, সেই ক্ষেত্রে সে অন্য কারো কাজও করায় নিতে পারবে। তো এমপ্লয়ার যখন এমপ্লয়ের কাছ থেকে সার্ভিসটা নিবে, এটা পারমিজিবল কন্ডিশনে নিতে হবে। ইমপারমিজিবল কোনো কাজ তাকে দিয়ে করাইতে পারবে না। আর হায়ারিং অফ পারসনস কন্ট্রাক্ট করার ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার, সার্ভিস বা ওয়ার্ক, এই সার্ভিস বা ওয়ার্কটা আগে ওনারশিপে থাকতে হবে।
যে এমপ্লয়ি সার্ভিসটা দিতে চাচ্ছেন, এই এমপ্লয়ির বা যে প্রতিষ্ঠান সার্ভিসটা দিতে যাচ্ছেন এই প্রতিষ্ঠানের ওনারশিপে যদি কাজটা না থাকে এবং সে যদি কাজটা ডেলিভারি দিতে সমর্থ না হয়, তাহলে সেই কন্ট্রাক্টটা করতে পারবে না। যে যেদিন সার্ভিস দেওয়ার কথা ওই দিনের পূর্বে এই সার্ভিসটা ডেলিভারি দিতে সক্ষম হইতে হবে, বা সার্ভিসটা তার ওনারশিপে থাকতে হবে, আদারওয়াইজ সেই কন্ট্রাক্টটা করতে পারবে না। তবে এটা ইজারা মাউসুফা বিল জিম্মা হতে পারে, মানে ডেসক্রিপশনের উপর ভিত্তি করে হায়ারিং অফ পার্সনস কন্ট্রাক্টটা হইতে পারে, যেটাকে ফিউচার হায়ারিং বা ডেফার্ড হায়ারিং আমরা আগে একটু পড়ে আসছি। তো ডেফার্ড হায়ারিং এর ক্ষেত্রে আবার সার্ভিসটা ওনারশিপে থাকাটা আবশ্যক না। সেক্ষেত্রে আবশ্যকতাটা হচ্ছে যে সময় তাকে সার্ভিসটা দিতে হবে ওই সময় সার্ভিস ডেলিভারি দেওয়ার মতো সক্ষমতা, সামর্থ্য যদি তার থাকে, তাহলে সে কন্ট্রাক্ট করতে পারবে। আর এই জাতীয় কন্ট্রাক্টের ক্ষেত্রে আরেকটা বিষয় ছিল যে এখানে পেমেন্টটা অ্যাডভান্স হওয়া শর্ত না, পেমেন্ট অ্যাডভান্সও হইতে পারে, আবার পেমেন্ট ডেফার্ডও হইতে পারে, পেমেন্ট ইনস্টলমেন্টও হইতে পারবে। তবে কন্ট্রাক্ট যদি সালামের ভিত্তিতে হয় সেই ক্ষেত্রে তো ভিন্ন কথা, কারণ সালাম হলে তো অ্যাডভান্স দিতে হবে। আমরা পেমেন্ট নিয়ে পড়েছিলাম, পেমেন্টটা ইন ক্যাশ হইতে পারে, ইন কাইন্ড হইতে পারে, সার্ভিসও হইতে পারে, এটা ফিক্সড হইতে পারে, ভেরিয়েবল হইতে পারে। সার্ভিস সার্ভিস ভ্যালুটা টোটাল কাজের বিপরীতে একটা লামসাম ভ্যালু হইতে পারে, অথবা ইনস্টলমেন্টের উপর ভিত্তি করে হতে পারে, অথবা কাজ এবং এই পিরিয়ড, এই দুইটার উপর ভিত্তি করেও এই পেমেন্টটা নির্ধারিত হইতে পারে। যে কয়েকটা সাব স্টেজে ভাগ করে নিল, যে ওই স্টেজের মধ্যে এই পরিমাণ কাজ করতে হবে, এটা স্পেসিফিকেশনে থাকবে, এবং সেই পরিমাণ কাজ যদি সেই সময়ের মধ্যে করতে পারে সেই ক্ষেত্রে সে পেমেন্ট ক্লেম করতে পারবে, আদার্স করতে পারবে না। আমরা গতকাল পড়েছি যে যখনই কোনো হায়ারিং অফ পার্সনস কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্ট হওয়ার সাথে সাথে পেমেন্ট অব্লিগেশন ক্রিয়েট হয়ে যাবে এমপ্লয়ারের উপরে। তবে অব্লিগেশন ক্রিয়েট হওয়ার পরেও এটা পেয়েবল হবে যখন সার্ভিসটা ডেলিভারি দিবে তখন, অথবা যখন সার্ভিসটা তার কাছে ডিসপোজেবল করে দিবে, অ্যাভেলেবল করে দিবে, তখন তার উপর এটা পেয়েবল হবে। আমরা এটা পড়েছি একটু আগেও, একটা ক্লোজে আমরা দেখে আসছি যে এটা ভেরিয়েবলও হতে পারে আবার ফিক্সডও হতে পারে। তবে ভেরিয়েবল যদি হয় সেই ক্ষেত্রে প্রথম পিরিয়ডের ইজারা বা উজরাত এইটা অবশ্যই ফিক্সড হইতে হবে, প্রথম পিরিয়ডটা ফিক্সড হবে। পরবর্তী পিরিয়ড যেগুলো আছে সেইগুলোর উজরাত বা সেইগুলোর পারিশ্রমিক পেমেন্ট সেইটা কোনো একটা ইন্ডেক্সের সাথে যুক্ত করে দিয়ে দেওয়া যাবে। কন্ট্রাক্ট করার পরে কন্ট্রাক্টের যে রিসিভেবল, এই রিসিভেবলের মধ্যে বা রিসিভেবলের রেটের মধ্যে চেঞ্জ আনা যাবে, ভেরিয়েবলের ক্ষেত্রে চেঞ্জ করা যাবে ভবিষ্যতে। পেমেন্ট এটা চেঞ্জ করা যাবে, তবে শর্ত হচ্ছে ফিউচার পেমেন্ট যেগুলি আছে সেইগুলোর মধ্যে চেঞ্জ করা যাবে। যেটা ডিউ হয়ে গেছে, অর্থাৎ যে সার্ভিসটুকু দেওয়া হয়ে গেছে এটার পেমেন্ট হয়ে গেছে ডিউ, তো যে সার্ভিসটুকু অলরেডি ডান এইটার যে মানে রিসিভেবল আছে ওইখানে আর কোনো চেঞ্জ করা যাবে না, কারণ এটা ডেট হিসাবে, ডেট অলরেডি ডেট ক্রিয়েট হয়ে গেছে এটা, যেহেতু ডিউ, তাহলে এটা ডেট। আর এখানে যদি ইনক্রিজ করা হয় তখন এটা আসলে সুদ হিসাবে কনসিডার হবে। আর আমরা সাথে পড়েছিলাম যে ইনস্টলমেন্ট ভিত্তিক পেমেন্টের ক্ষেত্রে কোনো একটা ইনস্টলমেন্ট যদি ওভার ডিউ হয় সেই ক্ষেত্রে একটা নির্ধারিত প্রক্রিয়ায় বকেয়া সমস্ত ইনস্টলমেন্ট অ্যাক্সিলারেশন পেমেন্ট ক্লেম করা যাবে। তবে এই অ্যাক্সিলারেশন পেমেন্ট আদায় করার পরে এমপ্লয়ি এই টোটাল পেমেন্টের এন্টাইটেলমেন্ট পাবে না।
কারণ সে তো টোটাল কাজ করে নাই। তাই টোটাল কাজের যেহেতু করে নাই, টোটাল পেমেন্ট অ্যাক্সিলারেটেড নেওয়ার পরেও এইটার সে মালিক হইতে পারবে না। মালিক হবে যখন সে টোটাল কাজটা ডেলিভারি দিতে পারবে তখন। আর এই জাতীয় সিচুয়েশনে যদি প্রি ম্যাচিউর এনকেশমেন্ট হয়ে যায় বা প্রি ম্যাচিউর সেটেলমেন্ট হয়ে যায়, যে 5 বছরের চুক্তি করা হয়েছে, 1 বছর পরে ওভারডিউ হয়েছে হওয়াতে নির্ধারিত প্রক্রিয়ায় বাকি 4 বছরের ইনস্টলমেন্ট সে আদায় করে নিয়ে নিয়েছে, কিন্তু চুক্তিটা যদি এরপরে আরো 2 বছর কন্টিনিউ করলো, তৃতীয় বছরের মাথায় এটা প্রিমেচুর এই সেটেলমেন্ট হয়ে গেল। তো চুক্তি তো ছিল 5 বছরের জন্য, 5 বছরের টাকা এসে নিয়ে নিয়েছে, কিন্তু কাজ করলো মাত্র 3 বছর। সেই ক্ষেত্রে আনুপাতিক হারে 3 বছরের যে পেমেন্টটা হবে এটা রেখে বাকি টাকা সেটেলমেন্ট করতে হবে। যখন এমপ্লয়ার পেমেন্ট দিতে ব্যর্থ হবে, সেই ক্ষেত্রে ওই পেমেন্টের মধ্যে কোনো বাড়তি চার্জ করা যাবে না, কিন্তু তাকে একটা প্রেসারে রাখার জন্য তার কাছ থেকে একটা ম্যান্ডেটরি আন্ডারটেকিং নেওয়া যাবে, যে যদি সে নির্ধারিত সময়ে পেমেন্ট পরিশোধ করতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে আহ, আবশ্যিকভাবে একটা পার্সেন্টেজ, ডিফল্টেড অ্যামাউন্টের উপর একটা পার্সেন্টেজ তার কাছ থেকে ডোনেশন হিসাবে আদায় করা হবে। তো ডোনেশন হিসাবে যদি আদায় করা হয়, এটা অবশ্যই চ্যারিটেবল পারপাসে যাবে এবং শরিয়া সুপারভাইজারি কমিটির তত্ত্বাবধানে এটা হবে। আবার এখানে আমরা আরেকটা বিষয় পড়েছিলাম, যে পেমেন্ট, এই পেমেন্টটা সময়ের উপর ভিত্তি করে একাধিক অফার হইতে পারে। বলা যেতে পারে যে তুমি যদি 1 বছরের মধ্যে কমপ্লিশন করতে পারো তাহলে তোমার পেমেন্ট হচ্ছে 1 কোটি। যদি তুমি 1 বছরের মধ্যে করতে না পারো, এটা 1.5 বছর পর্যন্ত চলে যায়, তাহলে তোমার পেমেন্ট হবে 80 লাখ টাকা। তো এইভাবেও মোর দেন ওয়ান রেট অফার করা যাবে। আবার এই ডিফারেন্ট প্লেসের উপর ভিত্তি করে, ডিফারেন্ট টাইপের কাজের ধরনের উপর ভিত্তি করে, স্পেশালাইজেশনের উপর ভিত্তি করেও একাধিক রেট অফ পেমেন্ট অফার করা যাবে। এই ক্ষেত্রে শরিয়ার কোনো আপত্তি নেই। আমরা গ্যারান্টি রিলেটেড বিষয়টাও গতকাল পড়েছি, পারমিজিবল যে কোনো গ্যারান্টি নেওয়া যাবে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় আমরা পড়েছিলাম যে কন্ট্রাক্টে অ্যাডভান্স, ডেফার্ড, ইনস্টলমেন্ট যে কোনো বেসিসে পেমেন্ট নির্ধারণ করা যাবে। তো যদি এরকম হয় যে পেমেন্ট নির্ধারণ করা হয়েছে কন্ট্রাক্টে অ্যাডভান্স, এবং অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নিল, বাট নির্ধারিত সময়ের আগেই যদি প্রিম্যাচিওর সেটেলমেন্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে যতদিন সে কাজ করেছে ততদিনের আনুপাতিক হারে টাকা রেখে বাকি টাকা তাকে ফেরত দেওয়া দিতে হবে। আর নির্ধারিত কাজ সম্পন্ন করার পরে এমপ্লয়ার যদি পেমেন্ট দিতে ব্যর্থ হয়, কোনো সময় চাই, সেই ক্ষেত্রে এমপ্লয়ি চাইলে তার এই রিকোয়েস্ট সে রাখতে পারে। আর রিকোয়েস্ট সে যদি রাখে, তখন এটা এমপ্লয়ির পক্ষ থেকে একটা করুণা, অনুকম্পা বা রেসপাইট হিসাবে এটা বিবেচিত হবে, কিন্তু কোনোভাবেই এটাকে এমপ্লয়ার তার অধিকার হিসাবে দাবি করতে পারবে না। আমরা গতকাল এই পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা 7 নাম্বার থেকে পড়বো, কমিটমেন্টস অফ দ্য এমপ্লয়ি এন্ড দ্য এমপ্লয়ার। একটা হায়ারিং অফ পার্সনস কন্ট্রাক্ট করার পরে এমপ্লয়ির দিক থেকে কি কি কমিটমেন্ট থাকে এবং এমপ্লয়ারের দিক থেকে কি কি কমিটমেন্ট থাকে। তো তার প্রথমে ছয়ের তার ছয়ের দুই লাস্টে যেটা, এটা তার অধিকার হিসেবে বিবেচনা করতে পারবে নাকি এমপ্লয়ার না এমপ্লয়ি? এমপ্লয়ার, হ্যাঁ, দেখেন সেই তো টাকা দিতে কমিটমেন্টস পারছে অফ না। দা, হ্যাঁ আপনি প্রশ্নগুলি লিখে রাখেন, আমরা শেষে নিব। হ্যাঁ, গতকাল তো এটা আলোচনা করেছি, তারপরেও যদি কনফিউশন থাকে আমরা শেষে নিচ্ছি। এমপ্লয়ির কমিটমেন্ট কি কি, একটা হায়ারিং কন্ট্রাক্ট করার মাধ্যমে এমপ্লয়ির দিক থেকে কি কি কমিটমেন্ট থাকে। 1 নাম্বার, দ্য প্রাইভেট এমপ্লয়ি হ্যাজ টু রেন্ডার হিজ সার্ভিস টু দ্য এমপ্লয়ার and observe the period of hiring during which he should not be absent. এমপ্লয়ারের সাথে যে সার্ভিসের চুক্তিটা হয়েছে, এই সার্ভিসটা যথাযথভাবে প্রদান করা, এইটাই এমপ্লয়ির একটা কমিটমেন্ট। যেহেতু সে কাজ আঞ্জাম দিয়ে দিবে, কাজ করবে, এই চুক্তিতে আবদ্ধ হয়েছে। আবার যত দিনের জন্য সে চুক্তিটা করেছে, ওই নির্ধারিত সময় পর্যন্ত কাজ করা
ওই সময়ের মধ্যে অনুপস্থিত না থাকা, এইটাও তার দিক থেকে একটা কমিটমেন্ট। সে যেহেতু ধরেন 1 বছরের জন্য চুক্তি করেছে বা 1 মাসের জন্য চুক্তি করেছে, তো এই একটা মাস তো তাকে তার সাথে একটা বিনিময় মূল্যের বিপরীতে কন্ট্রাক্টে আবদ্ধ হয়েছে, সেহেতু এই সময়টার মধ্যে সে অনুপস্থিত থাকার তার কোনো রাইট নেই। তাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। যদি অনুপস্থিত থাকতে হয়, ছুটির প্রয়োজন পড়ে, তাহলে এমপ্লয়ারের পারমিশন নিয়ে ছুটি নিতে পারবে। উইদাউট পারমিশন সে অনুপস্থিত থাকার কোনো অধিকার তার নাই। এটা তার কমিটমেন্টের ভায়োলেশন হয়ে যাবে। টু পারফর্ম আ রিকগনাইজেবল ডিউটি, অথবা যদি যে আমরা অনেক সময় অন ডিউটিতে থাকি না, যে ব্যাংকে আমরা কাজ করি, অনেক সময় দেখা যায় ব্যাংকের প্রয়োজনে আমরা বাইরে বাইরে থাকি, অথবা ট্রেনিং এ থাকি, সেটাও তো ব্যাংকের অ্যাপয়েন্টমেন্টের উপর ভিত্তি করে যায়। তো সেই ক্ষেত্রে ওটা ভিন্ন, কারণ ওইটা আমরা অন ডিউটি হিসাবে এটা বিবেচিত হবে। তো এই অন ডিউটিতে বাইরে থাকতে পারবে, অথবা এমপ্লয়ারের অনুমতি নিয়ে তার পারমিশনের ভিত্তিতে সে অনুপস্থিত থাকতে পারবে। আদারওয়াইজ তার অনুপস্থিত থাকার কোনো সুযোগ নেই। এগুলি এমপ্লয়ির কমিটমেন্ট। অনুরূপভাবে শেয়ার্ড এমপ্লয়ি হ্যাজ টু পারফর্ম দ্য ওয়ার্ক অ্যাজ এগ্রিড আপন। প্রথমটা গেল প্রাইভেট এমপ্লয়ি। আর শেয়ার্ড এমপ্লয়ি যেহেতু নির্ধারিত সময়ের বা কাজের বিপরীতে চুক্তি করে নাই, সে একটা নির্দিষ্ট কাজ করে দেওয়ার জন্য চুক্তি চুক্তি করেছে, সেই জন্য তার কমিটমেন্ট হচ্ছে সে যে কাজটা করে দেওয়ার জন্য চুক্তি করেছে এই কাজটা ঠিকঠাকভাবে করে দেওয়া। আর যদি সময় নির্ধারণ করে থাকে, তাহলে ওই নির্ধারিত সময়ের মধ্যে কাজটা করে ডেলিভারি দেওয়া। এটা হচ্ছে শেয়ার্ড এমপ্লয়ির একটা কমিটমেন্ট। তাহলে শেয়ার্ড এমপ্লয়ির কমিটমেন্ট হচ্ছে দুইটা। এক হচ্ছে যে কাজটা করে দেওয়ার জন্য চুক্তি করেছে এই কাজটা ঠিকঠাক ভাবে করে দেওয়া, আর কাজটা ডেলিভারি দেওয়ার কোনো সময় যদি থাকে তাহলে ওই সময়ের মধ্যে এই কাজটা ডেলিভারি দেওয়া, এটাও তার কমিটমেন্ট। 2 নাম্বার, দ্য এমপ্লয়ি ইজ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক বাই হিমসেলফ। এটা হচ্ছে একবারে প্রিন্সিপাল কথা, এটা একবারে নীতিগত কথা হচ্ছে, যেহেতু এমপ্লয়ি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন কাজটা করে দিবেন, নিজে কাজটা করে দেওয়া এটাই হচ্ছে তার দায়িত্ব। Since he has been hired to perform a specific work required from him, তার সাথেই যেহেতু এমপ্লয়ার চুক্তিবদ্ধ হয়েছেন, অতএব সেই কাজটা করে দিবে, এটাই হচ্ছে প্রিন্সিপাল। তবে দ্য কন্ট্রাক্ট স্টিপুলেটস আদারওয়াইজ, কন্ট্রাক্টে যদি এরকম থাকে যে সে যে কাজের জন্য তার সাথে চুক্তি করা হয়েছে এই কাজটা যদি কোনোভাবে হয়, তাইলেই এমপ্লয়ার সন্তুষ্ট। সেই ক্ষেত্রে এমপ্লয়ি চাইলে তার রিপ্লেসমেন্টে অনেকটা পাঠাইতে পারবে। যেমন অনেক সময় আমাদের বাসাবাড়ির কাজের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে কাজের বুয়া আছেন, তিনি নিজে যখন অসুস্থ থাকেন বা আসতে পারেন না, তখন অনেক সময় তার এই বাচ্চাদেরকে পাঠায় দেয় কাজটা করে দেওয়ার জন্য, বাচ্চাকে পাঠায়। তো এটা এখানে তার সাথে চুক্তিটাই হয়েছে কিছু কাজ করে দেওয়ার জন্য, একটা দুইটা তিনটা কাজ, যে ঘরটা মুছে দিবে, অথবা তরকারিগুলি কেটে দিবে, কাপড় চোপড়গুলি ওয়াশ করে দিবে। তো এটা যদি এমপ্লয়ারের এই কাজগুলি হয়, তাহলেই কিন্তু এমপ্লয়ার এখানে সন্তুষ্ট। সে নিজে করলো নাকি আরেকজনকে পাঠায় করে দিল, এটা কোনো বিষয় না। তো এই জাতীয় যদি সুযোগ থাকে তাহলে সে নিজে না করে অন্য কাউকে দিয়ে করাইতে পারবে। However, does not hold true in case of hiring someone to do future service। আর এই যে বললো যে ওই হায়ারিং পারসনস কন্ট্রাক্টের ক্ষেত্রে ব্যক্তিকেই কাজটা করে দিতে হবে, এটা প্রিন্সিপাল। ফিউচার সার্ভিসের ক্ষেত্রে মানে ফিউচার হায়ারিং কন্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু এই কথাটা প্রযোজ্য না। কারণ ফিউচার হায়ারিং পারসনস কন্ট্রাক্টটা হচ্ছে একটা স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে। সেই ক্ষেত্রে যার সাথে কন্ট্রাক্ট হয়েছে সে করুক অথবা সে অন্য কাউকে দিয়া করাক, স্পেসিফিকেশন মিট আপ করে কাজটা যদি ডেলিভারি দিতে পারে, তাহলে এটা সাফিসিয়েন্ট। এই ক্ষেত্রে আর তাকেই কাজ করে দিতে হবে, নট নেসেসারি। In the later case, what needs to be catered for is observation of all specification, যেটা আমরা বললাম যে ফিউচার হায়ারিং কন্ট্রাক্টের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে যে স্পেসিফিকেশনের উপর চুক্তি হয়েছে ওই স্পেসিফিকেশনটা মিট আপ করা। স্পেসিফিকেশন যদি মিট আপ হয় তাহলে সাফিসিয়েন্ট, আর কোনো সমস্যা নাই। স্পেসিফিকেশন যদি মিট আপ না হয়, সেই ক্ষেত্রে কি করণীয় এটা আসলে আগে আমরা পড়ে আসছি, যে স্পেসিফিকেশন মিট আপ না হইলে এই কাজটা সে রিজেক্ট করে দিতে পারবে,
এবং তার কাছ থেকে অ্যাজ পার স্পেসিফিকেশন একটা কাজ ডিমান্ড করতে পারবে এবং ফোর্সও করতে পারবে। 3 নাম্বার, ইন হায়ারিং পারসনস ইট ইজ পারমিসিবল টু স্টিপুলেট আ পেনাল্টি কোড। এটা একটা ব্যতিক্রমী কথা। আমরা যত ধরনের শরিয়া সম্মত কন্ট্রাক্ট পড়েছি বা পড়ব, পেনাল্টি কোড এবং পেনাল্টি ক্লজ দুইটা কন্ট্রাক্টের ক্ষেত্রে প্রযোজ্য। আদার্স কোনো কন্ট্রাক্টের ক্ষেত্রে পেনাল্টির বিধান শরিয়াতে নাই। ক্ষতি হইলে ক্ষতিপূরণ আদায় করার শরিয়ার বিধান আছে যে কোনো কন্ট্রাক্টের ক্ষেত্রেই, বাট পেনালাইজ করা, আর্থিকভাবে পেনাল্টি চার্জ করা, এইটার অধিকার আছে শুধু দুইটা কন্ট্রাক্টের ক্ষেত্রে। এক হচ্ছে হায়ারিং অফ পারসনস, এখানে থাকে পেনাল্টি কোড। আরেকটা কন্ট্রাক্টের ক্ষেত্রে পেনাল্টি ক্লজ দেয়ার বিধান আছে। সেই কন্ট্রাক্ট কোনটা একটু বলেন তো কেউ? পড়ে ফেলছেন ইস্তিসনা খালি কন্ট্রাক্ট। দেখেন। ইস্তিসনা। হ্যাঁ, বাকিরাও কি একমত ওনার সাথে? এই শহীদুল্লাহ ভাই যে বললো, ওনার সাথে কি বাকি যারা আছেন সবাই কি একমত যে ইস্তিসনা কন্ট্রাক্টে দেওয়া যায়? আপনাদের কি কনফিউশন আছে? শহীদুল্লাহ ভাই যে কথাটা বলছে 100% সহি কথা বলছে, এখানে কনফিউশন রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে হায়ারিং অফ পারসনস কন্ট্রাক্টের ক্ষেত্রে পেনাল্টি কোড, আর ইস্তিসনা কন্ট্রাক্টের ক্ষেত্রে হচ্ছে পেনাল্টি ক্লজ। এই দুইটা বিষয় মনে রাখবেন। Indicating a specific amount which the employee should pay to the employer in case of delay in performing the work within the specified period. নির্ধারিত সময়ের মধ্যে এমপ্লয়ি যদি কাজ করতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে এমপ্লয়ের উপর একটা পেনাল্টি আরোপ করবে। এই বিষয়ে একটি পেনাল্টি কোড কন্ট্রাক্টের মধ্যে ইনক্লুড করতে পারবে বা স্টিপুলেট করতে পারবে। এটা জায়েজ আছে। The amount to be thus paid has to be determined with due consideration to normal practice as well as justice. পেনাল্টি কোডটা যখন দেয়া হবে, পেনাল্টি কোড মানে তো তার কাছ থেকে জরিমানা আদায় করবে। তো জরিমানা আদায়ের কোডটা যখন দেয়া হবে তখন দুইটা বিষয় বিবেচনায় নিয়ে এই কোডটা আরোপ করতে হবে। এক হচ্ছে নর্মাল প্র্যাকটিস, মানে কাস্টমারি প্র্যাকটিস। যে অঞ্চলে কন্ট্রাক্ট হবে ওই অঞ্চলের কাস্টমারি প্র্যাকটিসটা কি, এই প্র্যাকটিসটাকে কনসিডারেশনে নেওয়া হবে, নিয়ে পেনাল্টি আরোপ করতে হবে। যে এরকম নর্মালি কেউ যদি চুক্তি করে কাজটা ঠিকঠাক ভাবে না করে, তখন তার কাছ থেকে 2% পেনাল্টি করা হয় তাকে। এটা যদি নর্মাল প্র্যাকটিস হয় তাহলে 2% করতে হবে, এখানে 3% 5% করা যাবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে জাস্টিস। এইটাই একটা কঠিন একটা বিষয়, বা এইটাই মূল বিষয়, যে যখন পেনাল্টি কোডটা দেওয়া হবে, এইখানে যাতে তার উপর অন্যায় করা না হয়, অবিচার করা যাতে না হয়। তাহলে এই তিনটা বিষয় হচ্ছে এমপ্লয়ির কমিটমেন্ট, যে নির্ধারিত সময়ের মধ্যে কাজটা ঠিকঠাকভাবে করে দেওয়া, যে সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছে এই সময়টা কাজ করা, এবং কোনো ধরনের অনুমতি ছাড়া ওই সময়ে অনুপস্থিত না থাকা। শেয়ার্ড এমপ্লয়ির ক্ষেত্রে হচ্ছে কাজটা ঠিকঠাকভাবে আঞ্জাম দেওয়া, নির্ধারিত টাইম অফ ডেলিভারি থাকলে সেই টাইমের মধ্যে ডেলিভারি দেওয়া। আর নর্মালি স্পেসিফিক হায়ারিং অফ পারসনস কন্ট্রাক্টের ক্ষেত্রে যার সাথে কন্ট্রাক্ট হবে তিনি নিজেই কাজটা করে দিবেন। তবে কন্ট্রাক্টে যদি অন্য কাউকে দিয়ে করানোর সুযোগ থাকে, সেই ক্ষেত্রে অন্য কাউকে দিয়ে করাতে পারবে। ফিউচার হায়ারিং অফ সার্ভিস কন্ট্রাক্টের ক্ষেত্রে এই জাতীয় কোনো বিধিনিষেধ নাই। এই ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে স্পেসিফিকেশন ফুলফিল করা। পেনাল্টি কোডের ক্ষেত্রে নর্মাল প্র্যাকটিস এবং জাস্টিস এই দুইটাকে বিবেচনায় নিয়ে পেনাল্টি কোড দেওয়া যাবে। এখন আমরা পড়ব এমপ্লয়ারের কমিটমেন্ট কি কি। দ্য এমপ্লয়ার শ্যাল অবজার্ভ দ্য ফলোয়িং। 1 নম্বর, পেমেন্ট অফ দ্য পে ইন অ্যাডভান্স অন ডেফার্ড পেমেন্ট বেসিস অর ইনস্টলমেন্ট অ্যাজ এগ্রিড আপন। যেভাবে কন্ট্রাক্ট হবে অ্যাজ পার কন্ট্রাক্ট তাকে পেমেন্ট দিতে হবে। ইন দ্য অ্যাবসেন্স অফ এগ্রিমেন্ট অন আ স্পেসিফিক ফর্ম অফ পেমেন্ট,
এই যে আগে বললো অ্যাডভান্স, ডেফার্ড, ইনস্টলমেন্ট, তিনটা প্রক্রিয়ার কোনোটাই কন্ট্রাক্টের সময় উল্লেখ করা হয়নি। সেই ক্ষেত্রে ডিউ পে শুড বি পেইড আফটার রেন্ডারিং দ্য কমপ্লিট সার্ভিস টু দ্য এমপ্লয়ার। সেই ক্ষেত্রে যখন এমপ্লয়ি টোটাল কাজটা কমপ্লিট করবেন, কমপ্লিট করার সাথে সাথে তার পেমেন্ট তাকে দিয়ে দিতে হবে। অর অন এক্সপায়ারি অফ দ্য হায়ারিং পিরিয়ড, যদি সার্ভিস রিলেটেড না হয়, টাইম রিলেটেড চুক্তি হয়, তাহলে টাইম শেষ হওয়ার সাথে সাথে তাকে তার পেমেন্ট দিয়ে দিতে হবে। When a due pay is delayed by the employer in spite of notification of the employee has the right to stop work or prevent the employer from utilizing the service that has already been done. কাজটা সম্পন্ন করা হয়েছে, কাজটা সম্পন্ন করার পরে যদি পেমেন্ট দিতে ব্যর্থ হয় বা পেমেন্ট দিতে গড়িমসি করেন, অথবা কাজ চলমান আছে, ইনস্টলমেন্টের ভিত্তিতে পেমেন্ট দেওয়ার কথা, কিন্তু ইনস্টলমেন্ট ভিত্তিক পেমেন্টটা ঠিকঠাকভাবে এমপ্লয়ার দিচ্ছেন না, এই ক্ষেত্রে তাকে নোটিশ করা হবে। নোটিশ করার পরেও যদি ঠিকঠাকভাবে টাকাটা না দেয়, পেমেন্ট না দেয়, সেই ক্ষেত্রে এমপ্লয়ির এই অধিকার ক্রিয়েট হবে যে সে চাইলে কাজ করা বন্ধ করে দিতে পারবে। এই অধিকার তার তো মানে সে পাবে, সে আর কাজই করবে না। যেহেতু পেমেন্ট দিচ্ছে না, নোটিশ দেওয়ার পরেও দিচ্ছে না, অতএব এই করে ফেলা হবে যে তার সে কাজ বন্ধ করে দিবে। অথবা ধরেন টোটাল কাজটা করে দিয়েছে, এরপরে পেমেন্ট দেওয়ার কথা, পেমেন্টটা দিচ্ছে না, নোটিশ দেওয়ার পরেও দিচ্ছে না, সেই ক্ষেত্রে সে যে কাজটা করেছে এই কাজটা ব্যবহার করা থেকে সে বাধা দিতে পারবে। এমপ্লয়ারকে সে বলতে পারবে আপনি যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না দিবেন ততক্ষণ পর্যন্ত এই বিল্ডিং আপনি ব্যবহার করতে পারবেন না। যে সে একটা বিল্ডিং করছে, এই বিল্ডিং এ এই এমপ্লয়ারকে আর উঠতে দিবে না, ব্যবহার করতে দিবেন, এই অধিকার তার ক্রিয়েট হবে। তাহলে এখানে এমপ্লয়ারের কমিটমেন্ট হচ্ছে সময় মতো পেমেন্ট দিয়ে দেওয়া। এটা এমপ্লয়ারের কমিটমেন্ট, টোটালের মূল বিষয় হচ্ছে এটা। বি নাম্বার হচ্ছে প্রভিশন অফ ফ্যাসিলিটিস অর রিকোয়ারমেন্টস টু দ্য এমপ্লয়ি। এখন এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট করার সময় যদি কোনো ফ্যাসিলিটির কথা এমপ্লয়িকে কন্ট্রাক্টে বলা হয়, কোনো ফ্যাসিলিটির প্রভিশন থাকে, কোনো সুযোগ সুবিধার, অতিরিক্ত সুযোগ সুবিধার কোনো প্রভিশন যদি থাকে, অথবা অতিরিক্ত কোনো রিকোয়ারমেন্ট যদি তার কাছে থাকে, সেই ক্ষেত্রে ইফ দ্য ওয়ার্ক টু বি ডান সো রিকোয়ার্স অর ওয়েন প্রভিশন অফ সাচ ফেসিলিটিস অ্যান্ড রিকোয়ারমেন্টস ইজ স্টিপুলেটেড ইন দ্য কন্ট্রাক্ট, সেক্ষেত্রে তার যদি কোনো ফেসিলিটি দেওয়ার কথা থাকে তাহলে ফেসিলিটি তাকে দিতে হবে। অথবা কোনো রিকোয়ারমেন্ট যদি এমপ্লয়ির কাছ থেকে থাকে সেক্ষেত্রে সেই রিকোয়ারমেন্ট তাকে ফুলফিল করে দিতে হবে। এটা হচ্ছে এমপ্লয়ারের কমিটমেন্ট। তাহলে এমপ্লয়ারের কমিটমেন্ট হচ্ছে মোটা দাগে দুইটা: কাজ সম্পন্ন হওয়ার পর অথবা অ্যাজ পার কন্ট্রাক্ট সময় মতো পেমেন্ট দেয়া, আর কোনো সুযোগ সুবিধার কথা যদি বলা থাকে তাহলে ওই সুযোগ সুবিধাটা যথাযথভাবে প্রদান করা। এই দুইটা হচ্ছে মূলত এমপ্লয়ারের কমিটমেন্ট। এখন আমরা পড়বো ইমার্জেন্সিস, টার্মিনেশন, এক্সপায়ারি অ্যান্ড রিনিউয়াল অফ হায়ারিং অফ কন্ট্রাক্ট। ইমার্জেন্সিস অফ হায়ারিং। 8-1 a private or shared hiring contract which relates to the employee in person as per normal practice shall be terminated on the death of the employee. শেয়ার্ড এমপ্লয়ি হোক অথবা প্রাইভেট এমপ্লয়ি হোক, যার সাথে কোনো কাজের জন্য চুক্তি করা হয়েছে, এই ব্যক্তি যদি মারা যায় তাহলে তো আর কন্ট্রাক্ট কন্টিনিউ করার কোনো সুযোগ নেই, কারণ যিনি সার্ভিস দিবেন তিনিই তো আর দুনিয়াতে নাই। তো এই ইমার্জেন্সি কেসে কন্ট্রাক্টটা টার্মিনেট হয়ে যাবে। যেটা আমরা শুরুতে পড়ে আসছিলাম যে এটা বাইন্ডিং কন্ট্রাক্ট, ইউনিল্যাটারালি টার্মিনেট করা যায় না। বাট এই ইমার্জেন্সি কেসে কিন্তু ইউনিল্যাটারালি টার্মিনেট হবে, কারণ এই ক্ষেত্রে এমপ্লয়ারের পক্ষ থেকে তো আর টার্মিনেট ছাড়া আর কোনো অপশন নাই। On the death of the employee or when the employee loses his entire legal competence, সে যদি টোটাল লিগাল কম্পিটেন্সি হারিয়ে ফেলে। দুই দিক থেকে হইতে পারে। একটা হচ্ছে সে ধরেন একটা লিগাল কম্পিটেন্স হচ্ছে মেন্টালি সাউন্ড হওয়া, কিন্তু সে মেন্টালি সিক হয়ে গেছে।
কন্ট্রাক্ট করার সময় মেন্টালি সাউন্ড ছিল, কন্ট্রাক্টিং পিরিয়ডের মানে চলাকালীন অবস্থায় সে পাগল হয়ে গেল, ইনসেনিটি হয়ে গেল, সেই ক্ষেত্রে তো আর তার সাথে আর কন্ট্রাক্ট কন্টিনিউ করা সম্ভব না। তাহলে এটা একটা ইমার্জেন্সি, এই কেসেও ইউনিল্যাটারালি কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যাবে। অথবা ওয়েন ডিউ টু ইনজুরি অর সিকনেস হি বিকামস আনএবল টু ওয়ার্ক এনিমোর, যে সে যদি আর কোনো কাজ করতেই সক্ষম না হয়, অ্যাক্সিডেন্ট করছে, এমন অ্যাক্সিডেন্ট করছে তার দ্বারা আর কাজ করা সম্ভব না, মানে কোনো মতে জানে বেঁচে আছে, আর কোনো কিছুই তার দ্বারা সম্ভব না, সে পুরা ফুললি ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এই ক্ষেত্রে তো আর কিছু করার নেই। এই ইমার্জেন্সি কেসে কন্ট্রাক্ট টার্মিনেট করে দিবে, অর ফর এ পিরিয়ড হুইচ ইজ নর্মালি কনসিডার্ড টু বি টু লং ফর দ্য এমপ্লয়ার টু টলারেট। অথবা এমন ভাবে তিনি অসুস্থ হয়েছেন যে এই অসুস্থতা থেকে কিওর হওয়ার জন্য তাকে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন, 1 বছর, 2 বছর বা আরো বেশি সময়ের প্রয়োজন পড়তে পারে। তো একটা এমপ্লয়ার তো আর এতদিন পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে পারবে না, এটাই স্বাভাবিক। তো এইটাও ইমার্জেন্সি কেস। তাহলে কেউ যদি মারা যায়, মারা যাওয়াটাও ইমার্জেন্সি। কেউ যদি লিগাল কম্পিটেন্স হারিয়ে ফেলে, এটাও ইমার্জেন্সি। কেউ যদি ইনজুরির কারণে বা অসুস্থতার কারণে সে কোনো কাজ করতে সক্ষম না হয়, এইটাও ইমার্জেন্সি। অথবা এমন একটা লং পিরিয়ড তাকে তার প্রয়োজন অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য, সেটাও কিন্তু, যেটা টলারেট সময়ের মধ্যে পড়ে না, এইটাও একটা ইমার্জেন্সি। Such contracts shall also be terminated when the employee institution encounters liquidation. এতক্ষণ যা বলছে এগুলো তো সব একজন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ব্যক্তি না হয়ে যদি লিগাল পার্সন হয় সেক্ষেত্রে, লিগাল পার্সনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটা যদি লিকুইডেশন হয়ে যায়, যে প্রতিষ্ঠান আর বিজনেসই করবে না, একেবারে অবসায়ন করে ফেলছে, সেই ক্ষেত্রে তো আর কোনো আহ, কিছুর সুযোগ তো আর তার নাই। অথবা ব্যাংকরাপ্ট যদি হয়ে যায়, যে আদালত তাকে দেউলিয়া ঘোষণা করছে, ইনসলভেন্ট ঘোষণা করে দিচ্ছে আদালত, সেই ক্ষেত্রে তো আর তার নর্মাল কোনো কাজ করার অবস্থা আর ওই প্রতিষ্ঠানের থাকে না। অথবা ফ্রিজিং অফ অ্যাক্টিভিটিস, আদালত থেকে আদেশ দিয়েছে এই কোম্পানির কার্যক্রম বন্ধ, আদালত থেকে আদেশ দিয়েছে, ব্যাংক্রাপ্ট না, বাট কোনো কারণে এই কোম্পানির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। তো এই তিনটা সিচুয়েশনে লিকুইডেশন হয়, ব্যাংক্রাপ্ট হয়, অথবা ফ্রিজিং অর্ডার আসে, সেই ক্ষেত্রে যেহেতু প্রতিষ্ঠান আর স্বাভাবিক কাজ করার কোনো সক্ষমতা বা সুযোগ তার থাকে না, এইটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইমার্জেন্সি, এই ক্ষেত্রে কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যাবে। 8-2, when the employee refrains from delivery of the service as required or fails to present the suitable alternative as agreed upon, the employer has the right to terminate the contract and demand indemnification for the actual harm caused to him by the act of the employee. এমপ্লয়ি যদি যথাযথভাবে কাজটা ডেলিভারি দেয়া থেকে বিরত থাকে, রিফারেন্স ফ্রম ডেলিভারি, ডেলিভারি দেওয়া থেকে সে যদি বিরত থাকে, অথবা ফিউচার হায়ারিং কন্ট্রাক্টের ক্ষেত্রে সে ফিউচার হায়ারিং কন্ট্রাক্টের ক্ষেত্রে সে যে সার্ভিসটা ডেলিভারি দিয়েছে এইটা স্পেসিফিকেশন অনুযায়ী হয় নাই, সেই ক্ষেত্রে এমপ্লয়ার একবারে স্পেসিফিকেশন অনুযায়ী একটা সার্ভিস বা কাজ সে ডেলিভারি দেওয়ার জন্য রিকোয়েস্ট করলো বা ক্লেম করলো, এই অবস্থায় সে যদি অল্টারনেট সুইটেবল দিতে ব্যর্থ হয়, তাহলে এগুলি ইমার্জেন্সি। সেই ক্ষেত্রে এমপ্লয়ারের রাইট ক্রিয়েট হয়ে যাবে, সে কন্ট্রাক্টটা টার্মিনেট করে দিতে পারবে। অ্যান্ড ডিমান্ড ইন্ডেমনিফিকেশন ফর দ্য অ্যাকচুয়াল হার্ম, এবং সে যে এই যে কাজ করা থেকে বিরত থাকলো, অথবা সে কাজটা ঠিকঠাকভাবে ডেলিভারি দিতে পারলো না, এই কারণে তার যে ক্ষতি হবে, এই অ্যাকচুয়াল ক্ষতি পরিমাণ টাকা এমপ্লয়ির কাছ থেকে সে ক্ষতিপূরণ আদায় করতে পারবে, কারণ এমপ্লয়ির কারণে তার এই ক্ষতিটা হয়েছে। একটা ধরেন তাকে 6 মাস বসায় রাখছে, 6 মাস বসায় রেখে ঠিকঠাক ভাবে কাজটা সে ডেলিভারি দিতে পারে নাই, তো এই 6 মাসের জন্য তো সে বিজনেস থেকে পিছিয়ে গেল। তো এইখানে একটা এই ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তার কাছ থেকে এটা আদায় করা যাবে। তাহলে এখানে যে কয়টা বিষয় বললো, এই কয়টা বিষয় হচ্ছে ইমার্জেন্সি। এই সিচুয়েশনে ইমার্জেন্সির উপর ভিত্তি করে কন্ট্রাক্ট টার্মিনেট করে দেওয়া যাবে। 8-2, টার্মিনেশন, এক্সপায়ারি অ্যান্ড রিনিউয়াল অফ হায়ারিং কন্ট্রাক্টস। কন্ট্রাক্ট বাইন্ডিং, ইউনিল্যাটারালি টার্মিনেশনের সুযোগ নাই।
বাট কোন কোন সিচুয়েশনে এটা টার্মিনেট করা যাবে, আর এক্সপায়ারি হয়ে গেলে কন্ট্রাক্টের পরিণতি কি হবে, আবার কন্ট্রাক্ট এক্সপায়ারির পরে যদি রিনিউয়াল করতে চাই, রিনিউয়ালের পদ্ধতিটা কি হবে, এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। 8-এর 1, ইন স্পেসিফিক হায়ারিং। আমরা হায়ারিং দুইটাই পড়েছি, স্পেসিফিক কোনো কাজের অথবা ফিউচার হায়ারিং কন্ট্রাক্ট। তো স্পেসিফিক কাজের ক্ষেত্রে when the service or work becomes completely useless, the contract becomes null and void। এটা আমরা আগেও আসলে এক জায়গায় পড়ে আসছি। যে কাজটা ডেলিভারি দিবে বা কাজটা করবে এমপ্লয়ি, এই কাজটা যদি একেবারে ইউজলেস হয়ে যায়, তাহলে তো কন্ট্রাক্টই বাদ। কারণ এখানে তো আর এই কাজ এমপ্লয়ারের কোনো প্রয়োজনই আসতেছে না, কাজেই আসতেছে না। সেই অবস্থায় তো এমপ্লয়ার আর এই কাজ সে ডেলিভারি নিয়ে কি করবে? তো এই জায়গায় চুক্তিটা নাল এন্ড ভয়েড হয়ে যাবে এবং এমপ্লয়ি কোনো পেমেন্ট পাবে না। হোয়ারএস ওয়েন ইট পার্শিয়ালি ইউজলেস দ্য এমপ্লয়ার, এটা আসলে একটু আগে আমরা পড়ে আসছি, যে যদি পার্শিয়ালি ইউজলেস হয়, মানে টোটাল কাজটা করছে, টোটাল কাজটা ইউজলেস না, পার্শিয়ালি ইউজলেস এটা, সেই সিচুয়েশনে যতটুকু কাজ ইউজফুল, বেনিফিশিয়াল ফর দ্য এমপ্লয়ার, ততটুকুর বিপরীতে সে কিন্তু পেমেন্ট পাবে। যে বিকাম ইউজলেস পার্টেন্স টু হায়ারিং অন দ্য বেসিস অফ ফিউচার ডেলিভারি অ্যাজ ওয়েল এজ ডিফাইন্ড সার্ভিস, দ্য কন্ট্রাক্ট শ্যাল রিমেইন ভ্যালিড। তবে এইটা মানে ইয়ার ক্ষেত্রে, যদি স্পেসিফিক হায়ারিং এর ক্ষেত্রে যদি পার্শিয়ালি ইউজলেস হয়, তাহলে এমপ্লয়ার হ্যাজ দ্য রাইট টু টার্মিনেট দ্য কন্ট্রাক্ট। সেই ক্ষেত্রে এমপ্লয়ার কন্ট্রাক্টটা টার্মিনেট করে দিতে পারবে। কিন্তু এটা যদি স্পেসিফিক হায়ারিং অফ পারসনস না হয়, ফিউচার সার্ভিসের বিপরীতে যদি হায়ারিং অফ পারসনস কন্ট্রাক্ট করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু পার্শিয়ালি ইউজলেস বা টোটালি ইউজলেস হওয়ার পরেও এমপ্লয়ারের দিক থেকে কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারবে না। এমপ্লয়ারের যে রাইটটা হবে সেটা আমরা একটু আগেও পড়ে আসছি, যে সে প্রথমে তার রাইট হচ্ছে এই কাজটাকে সে রিজেক্ট করে দিবে। রিজেক্ট করে দেওয়ার পরে তাকে বলবে যে তুমি নির্ধারিত সময়ের মধ্যে আমাকে অ্যাজ পার স্পেসিফিকেশন, টোটাল স্পেসিফিকেশন মিট আপ করে কমপ্লাই করে আমাকে কাজটা ডেলিভারি দাও। এইটা হচ্ছে তার কাজ। তাহলে এইখানে কন্ট্রাক্ট রিমেন ভ্যালিড, এটা বাদ হচ্ছে না, ভ্যালিড থাকতেছে। কিন্তু ওই যে একটু আগে আমরা পড়ছি, যে যদি সে সিমিলার স্পেসিফিকেশনের কাজ ডেলিভারি দিতে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আবার কন্ট্রাক্ট টার্মিনেট করার অধিকার তার ক্রিয়েট হবে। 8-2, দ্য হায়ারিং কন্ট্রাক্ট ক্যান বি টার্মিনেটেড অন দ্য কনসেন্ট অফ ইটস টু পার্টিস। আসলে শরিয়ার যত কন্ট্রাক্টই আছে, কন্ট্রাক্টিং পার্টিস যারা আছেন পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যে কোনো সময় কন্ট্রাক্ট টার্মিনেট করে দিতে পারেন, যে কোনো এই ক্লজ বাতিল করে দিতে পারেন, যে কোনো ক্লজ যুক্ত করতে পারেন। এইটা পারস্পরিক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল কনসেন্টের উপর ভিত্তি করে যে কোনো সময় করার সুযোগ আছে। Yet none of them has the independent right of its termination। দেখেন এটা আবার বলে দিচ্ছে যে এটা কিন্তু এককভাবে কেউ করতে পারবে না। যে এই কন্ট্রাক্ট টার্মিনেট করতে হলে মিউচুয়ালি করতে হবে, প্রিমেচিওর টার্মিনেট যদি করতে চায়। কিন্তু এককভাবে প্রিমেচিওর টার্মিনেট করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এককভাবেও করতে পারবে কখন? যদি কন্টিনজেন্ট এক্সকিউজ থাকে, ওই যে ইমার্জেন্সি আমরা পড়ে আসছি, ওই ইমার্জেন্সির ক্ষেত্রে এককভাবে করতে পারবে। অথবা যদি ফোর্স মেজার থাকে, সেই ক্ষেত্রেও এককভাবে টার্মিনেট করার সুযোগ আছে। আদারওয়াইজ ইন জেনারেল এককভাবে টার্মিনেটের কোনো সুযোগ নেই। দ্য এমপ্লয়ার হ্যাজ দ্য রাইট টু টার্মিনেট দ্য কন্ট্রাক্ট অন দ্য এক্সিস্টেন্স অফ এ ডিফেক্ট দ্যাট মেক্স দ্য সার্ভিস ইউজলেস। এই ক্ষেত্রেও কন্ট্রাক্ট টার্মিনেট করে দেওয়ার অধিকার এমপ্লয়ারের আছে। যে সার্ভিসটা দিছে এই সার্ভিসটা যদি ইউজলেস হয়ে যায়, যে বা সার্ভিসের মধ্যে এমন একটা ডিফেক্ট পাওয়া গেছে যে ডিফেক্টের কারণে আসলে ওই সার্ভিসটা ইউটিলাইজ করা সম্ভব না। দ্য কন্ট্রাক্ট ক্যান অলসো বি টার্মিনেটেড অন দ্য বেসিস অফ এ কন্ডিশনাল অপশন। কন্ডিশনাল অপশনেও কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করা যাবে। এই ক্ষেত্রে কন্ট্রাক্ট কে টার্মিনেট করবে? যার অপশন থাকবে তার। যে কন্ট্রাক্ট করার সময় এক পক্ষ সে অপশন নিয়ে নিয়েছে, সে অপশনটা কি কন্ট্রাক্ট বাইন্ডিং, বাট একটা পক্ষ অপশন নিল যে সে তার দিক থেকে যে কোনো সময় কন্ট্রাক্ট টার্মিনেট করে দিতে পারবে। সেটার একটা প্রসেস থাকতে পারে।
যে একটা ডিউ নোটিশ দিয়ে সে কন্ট্রাক্ট টার্মিনেট করে দিবে, অথবা একটা লামসাম ভ্যালু দিয়ে সে কন্ট্রাক্ট টার্মিনেট করে দিবে। এটা তাদের বিষয়। বাট কেউ যদি নিজের দিক থেকে কন্ট্রাক্ট টার্মিনেট করার ক্ষমতা বা অপশন কন্ট্রাক্টের সময় স্টিপুলেশনের মাধ্যমে সংরক্ষণ করেন, সেই ক্ষেত্রে ওই পার্টি কন্ট্রাক্টিং পিরিয়ডে কন্ট্রাক্ট টার্মিনেট করে দিতে পারবে, বাট অন্য পার্টি পারবে না। 3 নাম্বার, দ্য এমপ্লয়ি হ্যাজ দ্য রাইট টু স্টিপুলেট termination of the contract when the employer fails to make or delay payment of the pay agreed upon, or when the employer doesn't pay one installment or more of such pay, খেয়ার আর নগদ। আগে আমরা বলছি খেয়ার আর শর্ত। খেয়ার আর শর্তরা ছিল কন্ডিশনাল, যে অপশন ক্রিয়েট হোল্ড করছেন তিনি এই কন্ট্রাক্ট টার্মিনেট করার দেওয়ার অধিকার পাচ্ছেন। আর এখানে হচ্ছে খেয়ার আর নাকদ, যখন পেমেন্ট দেওয়ার কথা তখন যদি পেমেন্টটা না দেওয়া হয় তাহলে এমপ্লয়ির দিক থেকে কন্ট্রাক্টটা টার্মিনেট করে দিতে পারবে। এটা হচ্ছে খেয়ার আর নগদ, মানে টাকা সময় মতো দেওয়ার না দেওয়ার কারণে বা দিতে না পারার কারণে টার্মিনেট করে দেওয়ার অধিকার। On the consent of two parties, the hiring contract can be terminated before its effectiveness. এটা আসলে ফিউচার হায়ারিং কন্ট্রাক্টের ক্ষেত্রে, যে ফিউচার হায়ারিং কন্ট্রাক্টটা যেহেতু একটা নির্ধারিত সময়ে নির্দিষ্ট সময়ে শুরু হয়, সেই ক্ষেত্রে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে কন্ট্রাক্ট শুরু হওয়ার পূর্বে এটা টার্মিনেট করে দিতে পারবে। 3 নাম্বার, এটা তো 3 না 4 হবে মনে হয়। কি অবস্থা, 3 হয়ে গেছে এটা, তাহলে এটা 4, এটা হবে 5 নাম্বার। হায়ারিং কামস টু এন এন্ড এট দ্য এন্ড অফ দ্য কন্ট্রাক্টিং পিরিয়ড। এটা তো একবারে নর্মাল একটা কথা। যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে তখন তো কন্ট্রাক্টর আর অবশিষ্ট থাকতেছে না, এটাই স্বাভাবিক। ইয়েট ইট রিমেইনস ওয়েন ইট ইজ নিডেড ফর এ রিজনেবল এক্সকিউজ। এখন কন্ট্রাক্টিং পিরিয়ড শেষ হয়ে গেছে, এই শেষ হওয়ার পরেও যদি যৌক্তিক কোনো কারণ থাকে তাহলে ওই যৌক্তিক কারণ অনুযায়ী যতটুকু সময় এক্সটেন্ড করা দরকার ততটুকু সময় পর্যন্ত কন্ট্রাক্ট ভ্যালিড থাকবে। হ্যাঁ, যৌক্তিক কারণ অনুযায়ী। যেমন ধরেন আপনি একটা গাড়ি হায়ার করেছেন, বা ধরেন একজন কাউকে হায়ার করেছেন একটা কাজ করার জন্য। সে নির্ধারিত সময়ের মধ্যে 90% কাজ করে ফেলছে, 10% কাজ করতে পারে নাই। এখন এই 10% কাজ করার জন্য আর একটু সময় তার দরকার, তাহলে ওই সময় পর্যন্ত এটা এক্সটেন্ড হবে। কারণ এই 10% যদি না করে তাহলে 90%-এর আসলে কোনো ভ্যালু থাকে না। তো রিজনেবল এক্সকিউজ যদি থাকে সেই ক্ষেত্রে প্রয়োজন অনুপাতে এটা কন্ট্রাক্টটা ভ্যালিড থাকতে পারে কন্ট্রাক্টিং পিরিয়ড শেষ হওয়ার পরেও, ফর অ্যাভয়েডেন্স অফ হার্ম, অথবা ক্ষতি এড়ানোর জন্য। কারণ ওই যে বললাম 90% কাজ করে ফেলছে, এই অবস্থায় যদি তাকে এই কাজ থেকে সরিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে এই 90% দিয়ে এমপ্লয়ারের আসলে কোনো কাজ হবে না। তাকে 100% করার পরেই ওই কাজটা তার প্রয়োজনে বা বেনিফিটে আসতে পারে। ইন কেস অফ কন্টিনিউয়েশন, হায়ারিং শ্যাল বি ফর a পে টু বি এগ্রিড আপন বিটুইন দ্য টু পার্টিস। তবে হায়ারিং এর সময় যদি বাড়ানো হয় সেই ক্ষেত্রে তাকে অতিরিক্ত কাজ করানোর জন্য আবার যথাযথ পেমেন্টও তাকে দিতে হবে। হায়ারিং শ্যাল বি ফর এ পে টু বি এগ্রিড আপন বিটুইন দ্য টু পার্টিস। দুই পক্ষ মিলে যখন সময় বাড়াবে ওই সময়ের বিপরীতে একটা পেমেন্টও নির্ধারণ করে নিবে। আর যদি নির্ধারণ না করে তাহলে নর্মাল পে ফর সিমিলার সার্ভিস শুড বি অ্যাপ্লাই। নর্মালি ওই কাজের জন্য যে পেমেন্ট দেওয়া হয় ওই পেমেন্ট তাকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে যদি এই চুক্তিতে পেমেন্ট নির্ধারণ না করে। আর নির্ধারণ করার সময় তারা যে কোনো অ্যামাউন্টই নির্ধারণ করতে পারবে, নর্মাল পেমেন্টের চাইতে বেশিও নির্ধারণ করতে পারবে, কমও নির্ধারণ করতে পারবে, বা নর্মাল পেমেন্ট সমপরিমাণও নির্ধারণ করতে পারবে, এটা অপশন আছে। কিন্তু এই অপশনটা যদি তারা এক্সারসাইজ না করে তাহলে নর্মাল প্র্যাকটিসে চলে যাবে। 6 নাম্বার, হায়ারিং কন্ট্রাক্ট ক্যান বি রিনিউড ফর অ্যানাদার পিরিয়ড ওয়েদার রিনিউয়াল ইজ টু বি ডিক্লেয়ার্ড বিফোর এক্সপায়ারি অফ দ্য অরিজিনাল কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট করার সময় রিনিউয়ালের কোনো বিষয় নিয়ে কোনো স্টিপুলেশন ছিল না, বাট কন্ট্রাক্টিং পিরিয়ডে যদি এক পক্ষ আরেক পক্ষকে বলে দেয় যে এই কন্ট্রাক্ট রিনিউ করা হবে, সেই ক্ষেত্রে
অপর পক্ষের যদি কোনো আপত্তি না থাকে তাহলে কন্ট্রাক্ট রিনিউ হয়ে যাবে। তাহলে ক্যান বি রিনিউড ফর অ্যানাদার পিরিয়ড, এটা অন্য একটা পিরিয়ডের জন্য রিনিউ হতেই পারে। ওয়েদার রিনিউয়াল ইজ টু বি ডিক্লেয়ার্ড বিফোর এক্সপায়ারি, এটা এক্সপায়ারির বিপরীতে পূর্বে ডিক্লেয়ার ঘোষণা করে হইতে পারে। অথবা টেক প্লেস স্পন্টেনিয়াসলি, এটা স্বতঃস্ফূর্তভাবে হইতে পারে। স্বতঃস্ফূর্তভাবে হবে কখন? স্পন্টেনিয়াস রিনিউয়াল, a condition is to be stated in the contract indicating that the contract shall be spontaneously become renewed on the commencement of the new period if none of the two parties notifies other about his disinterest in this regard বা in renewal। যদি কন্ট্রাক্ট করার সময় এরকম একটা অপশন বা এরকম একটা ক্লজ কন্ট্রাক্টে যুক্ত করে দেয়, ক্লজটা হচ্ছে যে যদি এক পক্ষ অপর পক্ষকে কন্ট্রাক্টিং পিরিয়ডের মধ্যে নিজের ডিসইন্টারেস্ট ইনফর্ম না করে এবং নতুন পিরিয়ড শুরু হয়, তাহলে এটা অটোমেটিক্যালি রিনিউ হয়ে যাবে। যেমন 31 ডিসেম্বরে কন্ট্রাক্টটা এক্সপায়ার্ড হয়েছে, তো 31 ডিসেম্বরের মধ্যে কেউ কাউকে কোনো কিছু বলে নাই, জানুয়ারির 1 তারিখ শুরু হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কন্ট্রাক্টটা অটো রিনিউ হয়ে যাবে পরবর্তী আরেকটা পিরিয়ডের জন্য, সিমিলার আরেকটা পিরিয়ডের জন্য অটো রিনিউ হয়ে যাবে। তো এই পর্যন্ত ছিল আমাদের স্ট্যান্ডার্ড। আমরা এই 5 থেকে 10 মিনিট আমরা এই স্ট্যান্ডার্ডের উপর প্রশ্ন নিব, এরপরে আমরা ইন্স্যুরেন্সের 26 নম্বরে চলে যাব। যে কোনো ক্লজের উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্নটা প্লেস করতে পারেন। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা সময় নষ্ট না করে আমরা 26 নম্বরে চলে যাই।